বিভুইকে গঙ্গামহলে নিয়ে এসেছে হরিহরণ। ঘটনা নিয়ে আলাদা কোনো আগ্রহ দেখা যায়নি কারো মধ্যেই। অন্ধ এক ছেলে দেবেন্দ্র নারায়ণের মহলের নিচতলায় ভৃত্যদের এক কক্ষে থাকে, এ নিয়ে কারই বা আগ্রহ হবে। তবে বিভুইকে বারোহাটি থেকে আনতে বেশ ঝামেলা হয়েছে। ঝামেলাটি করেছে হেমাঙ্গিনী দেবী। সেদিন হরিহরণের বাড়িতে ঘরের ভেতর দেয়ালের আড়ালে দাঁড়িয়ে দেবেন্দ্র নারায়ণের সকল কথাই শুনেছিল হেমাঙ্গিনী দেবী, বিভুইয়ের কথাও। বিভুই ভালোই রয়েছে জেনে সে যতখানি স্বস্তি পেয়েছিল, তার চেয়ে ঢের বেশি বিচলিত হয়েছিল এই জেনে যে বিভুইকে এবার গঙ্গামহলে নিয়ে যাওয়া হবে। তারপর থেকেই আবার সেই আগের মতো অশান্ত হয়ে উঠেছিল সে। কিন্তু তাকে শান্ত করেছিল হরিহরণ। টানা কয়েকদিনের অবিরাম চেষ্টায় হরিহরণ শেষ অবধি তাকে বোঝাতে পেরেছিল যে এই পরিস্থিতিতে হেমাঙ্গিনী দেবী যদি বিভুইকে তার কাছে নিয়ে যেতে চায় তবে তার ফলাফল হবে ভয়াবহ। শুধু যে হেমাঙ্গিনী দেবীর জন্যই ভয়াবহ হবে তাই নয়, বরং ভয়াবহ হবে বিভুইয়ের জন্য। ক্রমশই শান্ত হয়ে ওঠা পরিস্থিতি হয়তো এই ঘটনাকে কেন্দ্র করেই আবার ঘোলাটে হয়ে উঠবে। হেমাঙ্গিনী দেবী বিভুইকে নিয়ে এখন কোথায় যাবে? তার জন্য নিরাপদ কোনো আশ্রয় কি কোথাও রয়েছে? তাছাড়া বিভুই বেঁচে আছে জানলে বিনাবালার কাছে সকলই স্বচ্ছ জলের মতন পরিষ্কার হয়ে উঠবে। তার চেয়ে বিভুই বরং গঙ্গামহলেই নিরাপদে থাকবে। গঙ্গামহলের কেউই আগে কখনো তাকে দেখেনি, সুতরাং অন্য কোনো পরিচয়ে বিভুই সেখানে নিরাপদেই থাকবে। আর দেবেন্দ্র নারায়ণ যে বিভুইয়ের কোনো ক্ষতি হতে দেবেন না এ বিষয়ে হরিহরণ নিশ্চিত। হেমাঙ্গিনী দেবী শেষ অবধি হরিহরণের যুক্তি মেনে নিলেও শেষ দিনগুলোতে কেঁদে কেঁদে বুক ভাসিয়েছে। সে কেবল বিভুইকে একবার দূর থেকে দেখতে চেয়েছিল, তা হরিহরণ তাকে দেখিয়েছেও। বিভুইকে পাঠানোর দিন বারোহাটির বাগান বাড়ি থেকে অপলা দাসীকে যেন আর হরিহরণের বাড়ি অবধি আসতে না হয় সেজন্য হরিহরণই আগে ভাগে বারোহাটির বাগান বাড়ি চলে গিয়েছিল। গঙ্গামহলের উদ্দেশ্যে যাত্রা করার দিন পথে নিজের বাড়ির সামনে জুড়ি গাড়িখানা খানিক থামিয়েছিল হরিহরণ। দূরে দাঁড়িয়েছিল হেমাঙ্গিনী দেবী। হেমাঙ্গিনী দেবীর ওই মুখ এই জন্মে আর কোনোদিন ভুলবে না হরিহরণ। কি ভয়াবহ তেষ্টা, কি অসহনীয় যন্ত্রণা বুকে চেপেই না পাথরের মূর্তির মতন দাঁড়িয়েছিল হেমাঙ্গিনী দেবী। মায়ের নাড়ি ছেঁড়া ধন তার চোখের সামনে, কিন্তু সে তাকে ছুঁতে পারছে না, কথা বলতে পারছে না, বুকের ভেতর জড়িয়ে ধরতে পারছে না। জগতে এর চেয়ে বড় শাস্তি আর কি আছে? বিভুই অবশ্য হরিহরণকে চিনতে পেরেছিল। কি আশ্চর্য এক ক্ষমতা এই ছেলের! পথে আসতে বিভুইয়ের সাথে নানান কথা বলেছে হরিহরণ। বিভুইকে যে সে আগেও দেখেছে এ কথা যেন দেবেন্দ্র নারায়ণকে না জানায় বিভুই, সে কথাও হরিহরণ বলেছে। দেবেন্দ্র নারায়ণ যে এখন আর প্রবল প্রতাপশালী নেই সে কথাও জানিয়েছে। গঙ্গামহলের ভেতরের ঘটনা সম্পর্কেও আঁচ দিয়েছে। বিভুই বুঝতে পারছিল তাকে নিয়ে চারপাশ জুড়ে এক জটিল চক্র চলছে। সে জানে না এই চক্র থেকে সে কখনো বের হতে পারবে কিনা। তবে সে এটি বুঝেছে এই অন্ধ চোখেও তার এখন কেবল চারপাশ দেখার সময়, শোনার সময়, কিন্তু বলার সময় এটি নয়। হরিহরণ গঙ্গামহলের কাছাকাছি এসে জুড়ি গাড়িখানা ছেড়ে দিয়েছিল। তখন যদি কেউ দূর থেকে দৃশ্যটি দেখত তবে সে ভীষণ অবাক হতো। কৃষকায় এক বৃদ্ধের হাত ধরে পা টিপে টিপে হেঁটে আসছে এক অন্ধ বালক। তার ডান পাশে বিশাল নদী, বাঁ পাশে বিশাল পাঁচিল তোলা এক জমিদার বাড়ি। বালকটি খানিক দাঁড়ায়, দাঁড়িয়ে হরিহরণকে কোনো প্রশ্ন করে, তারপর আবার হাঁটে, আবার দাঁড়ায়, আবার প্রশ্ন করে। হরিহরণের বুকের ভেতর কেমন অদ্ভুত এক অনুভূতি জেগে ওঠে। সে বিভুইয়ের পিতৃ পরিচয় জানে। সেই পরিচয় এতদিন তার বুকের ভেতর যে ঘৃণার, যে অস্বীকারের বোধ জমিয়ে রেখেছিল, এই খানিকটা সময়ে যেন তা গলে গলে উবে যাচ্ছিল। এই ছেলেটির শরীরে হেমাঙ্গিনী দেবীর রক্ত বইছে। এই ভাবনাটি বহু বহু বছর বাদে হরিহরণের মনের অদ্ভুত সেই অনুভূতিকেও আলোড়িত করে তুলল। তার হঠাৎ মনে হলো তার জ্যেষ্ঠ ভ্রাতা শশীচরণ বণিকও কি এই ছেলেটির শরীরে কোথাও না কোথাও রয়ে যায়নি। শীতের সেই নরম দুপুরের মিষ্টি রোদে বালকটি হেঁটে আসতে আসতে হরিহরণকে জিজ্ঞেস করলো, আমরা যে বাড়িতে যাচ্ছি এখন তাহলে এই বাড়িখানা কাদের?
হরিহরনের কি হলো? সে শান্ত নিষ্কম্প কণ্ঠে জবাব দিল, তোমার, এই বাড়িখানা তোমারও। বিভুই কিছু বলল না, কিংবা বুঝলো না গঙ্গামহলের আর কেউই। খানিক বাদেই বিষ্ণুপুরের জমিদার বাড়ি গঙ্গামহলের সিংহ দরজা দিয়ে যে ছিন্ন কাপড়ের অন্ধ বালকটি প্রবেশ করলো, এই জমিদার বাড়ির রক্ত তার শরীরে। দিন কেটে যেতে লাগলো নিস্তরঙ্গ। বিভুই সারাদিন নিচতলায় তার ছোট্ট কুঠুরিতে বসে থাকে। এই বাড়িতে যে সে আছে তাই যেন কেউ জানে না। হরিহরন মাঝে মাঝে আসে, আবার চলে যায়। রতনকান্তির সাথে অবশ্য ভারী ভাব হয়ে গেছে বিভুইর। তবে রতনকান্তি ব্যস্ত সর্বজয়াকে নিয়ে। অনেকটা দিন কেটে গেলেও সর্বজয়া এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। অবশ্য দিন দিন যে সে গুছিয়ে উঠছে তা বোঝা যাচ্ছিল। দেবেন্দ্র নারায়ণের পুত্রের নাম রাখা হয়েছে বীরেন্দ্র নারায়ণ। সকলে অবশ্য ছোট বীরেন্দ্র নারায়ণকে বীরেন্দ্র বলেই ডাকে। বীরেন্দ্রর গায়ের রং হয়েছে দুগ্ধ শুভ্র। দেবেন্দ্র নারায়ণ সারাক্ষণ পুত্রের পাশে বসে থাকেন। রেণুকা সুস্থ হয়ে উঠেছেন। তিনি মাঝে মাঝে দেবেন্দ্র নারায়ণকে দেখে খুব অবাক হন। এই সন্তান নিয়ে কি লঙ্কা কাণ্ডটাই না তিনি বাঁধিয়েছিলেন, অথচ সেই সন্তানের পাশ থেকে দেবেন্দ্র নারায়ণ আজকাল আর নড়তে চান না। তা বীরেন্দ্র দেখতে হয়েছেও ভারী সুন্দর, যেন সাক্ষাৎ কার্তিক। সে হাসলে যেন জগৎ জুড়ে সকল কিছুই হাসতে থাকে। রেণুকার মাঝে মাঝে মনে হয় ভগবানের বিচার খারাপ কিছু নয়, তিনি যা করেন ভালোর জন্যই করেন। হয়তো অনেক কিছুই তিনি নিয়ে নিয়েছেন, কিন্তু তার বিনিময়ে কম কিছু তো দেননি। এই যে মানুষটাকে এখন রোজ কাছে পাচ্ছেন, ঘরের মানুষ বলে মনে হচ্ছে, নিজের মানুষ মনে হচ্ছে, এই বা কম কিসে? কোনোদিন তো এই মানুষটাকে এমন মনে হয়নি। সবসময় নিজেকে মনে হয়েছে ঘরের একখানা কারুকার্য খচিত পালঙ্কের মতন, যে কেবল ঘরের শোভাবর্ধন করে আর অপেক্ষায় থাকে পালঙ্কের মালিক এসে তাতে শয়ন করুক। কিন্তু অত সময় তার ছিল কোথায়? এখন তার অফুরন্ত সময়। রেণুকা সেই সময়ের কিছু কিছু মন প্রাণ ভরে উপভোগ করে, কিন্তু একটা জিনিস সে টের পায়, মানুষটার কোথায় যেন তীব্র এক হাহাকার। সে ধন সম্পদের হাহাকার নয়, ক্ষমতার হাহাকার নয়, এ অন্য কোনো হাহাকার, অন্য কোনো শূন্যতা। কিন্তু সেই শূন্যতা কিসের তা রেণুকা জানেন না। তিনি যে চেষ্টা করেননি তা নয়, কিন্তু দেবেন্দ্র নারায়ণ জীবন জুড়েই তার কাছে ছিলেন দূরের আকাশ, যাকে দেখা যায় ছোঁয়া যায় না। রেগে গেলে, দুঃখী হলে তার ঝড় বাদলে ভিজে যাওয়া যায়, আনন্দের রোধ হলে তাতে ওম পোহানো যায়, কিন্তু তাকে স্পর্শ করা যায় না। এই কম আসে এত কাছে পেয়েও কি তাকে ছুঁতে পেরেছেন রেণুকা? এই প্রশ্নের উত্তর রেণুকার কাছে নেই। কখনো কখনো মুহূর্তের জন্য মনে হয়েছে পেরেছেন, আবার পরক্ষণেই মনে হয়েছে তাকে ছোঁয়ার সাধ্য তার নেই। মানুষটা জীবন জুড়েই কেমন খেয়ালি ছিলেন, কখনো কখনো প্রবল অত্যাচারীও, কিন্তু মানুষটাকে ভালো না বেসে পারেননি রেণুকা। অসংখ্য নারী সঙ্গের জীবন দেবেন্দ্র নারায়ণের, এ নিয়ে রেণুকার কখনো আক্ষেপ ছিল না। তিনি শুধু চাইতেন তার সময়টুকু পরিপূর্ণরূপে মানুষটাকে নিজের করে পেতে, কিন্তু কখনো কি তেমন করে পেয়েছিলেন রেণুকা জানেন না, জেনে কাজও নেই। তার চেয়ে এই ভালো, কেমন দিব্যি একটা সংসার ব্যাপার। মেয়েরা বড় হয়ে গেছে, কিন্তু তারপরও আজকাল মাঝে মাঝেই কেমন লজ্জা লজ্জা লাগে রেণুকার। সেদিন সন্ধেবেলা দেবেন্দ্র নারায়ণ হঠাৎ তাকে ডাকলেন। রেণুকা বীরেন্দ্রকে সামলাতে গিয়ে ভারী অগোছালো, অপরিষ্কার হয়েছিলেন। স্নান অবধি সারা হয়নি। সেই অবস্থায় দেবেন্দ্র নারায়ণের সামনে গেলেন। দেবেন্দ্র নারায়ণ দীর্ঘ সময় তার দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, আমায় একটু ধরে বসিয়ে দাও তো। রেণুকা তাকে ধরে বসিয়ে দিলেন। দেবেন্দ্র নারায়ণ রেণুকাকে বললেন, এবার আমার সামনে বসো তো। রেণুকা অবাক হলেন, এই অবস্থায় তিনি দেবেন্দ্র নারায়ণের সামনে বিছানায় বসবেন? সারাদিন বীরেন্দ্রকে নিয়ে ভারী ঝক্কি পোহাতে হয়েছে, নিজের কাছেই কেমন অপরিচ্ছন্ন লাগছে নিজেকে। তারপরও তিনি বসলেন দেবেন্দ্র নারায়ণের সামনে মুখোমুখি বিছানায়, কিন্তু দেবেন্দ্র নারায়ণ তাকে উল্টো দিকে ঘুরে বসতে বললেন। অবাক রেণুকা কিছুই বুঝলো না, সে উল্টো দিকে ঘুরে বসলো। দেবেন্দ্র নারায়ণ তারপর একটা অদ্ভুত কাজ করলেন।
তিনি তার ডান হাতখানা বাড়িয়ে রেণুকার চুল ছুঁয়ে দিলেন। এলোমেলো অগোছালো চুল। তিনি সেই চুলগুলোকে আলতো হাতে বিন্যস্ত করতে লাগলেন। রেণুকা ক্ষণিকের জন্য আর চোখে তাকিয়ে দেখল। তার বুকের ভেতরটা কেমন হু হু করতে লাগলো। ভারী লজ্জাও লাগছিল তার। এই এতগুলো বছর এমন করে কোনোদিন দেবেন্দ্র নারায়ণ তাকে ছুঁয়ে দেননি। তিনি যখন ছুতেন তার পুরোটাই ছিল বুনো উন্মাদনা। সেখানে ভালোবাসা কি কখনোই ছিল? কি জানি। তবে রেণুকা কখনো পাননি। তার পুরোটা জুড়েই রেণুকা কেবল কাম খুঁজে পেয়েছেন। তাতে আদিমতম সুখের উন্মত্ত পীড়ন ছিল, কিন্তু এমন গভীর অনুভূতিময় ভালোবাসার স্পর্শ কখনোই ছিল না। আজ এই এতটুকু স্পর্শেই রেণুকার সারা শরীরে যেন কাঁটা দিয়ে উঠল, শিহরিত হয়ে উঠল শরীরের লোমকূপ অবধি। রেণুকার লজ্জাও লাগতে লাগলো ভারী। মনে হচ্ছিল দেবেন্দ্র নারায়ণ এখনই তাকে আবার আগের সেই বুনো দস্যুর মতন পুরোপুরি লুটে নিক, নিঃস্ব করে দিক। আজ আর দেবেন্দ্র নারায়ণ একা নয়, রেণুকা নিজেও তার পুরোটুকুই উপভোগ করবে, গ্রহণ এবং সমর্পণ হবে পরিপূর্ণ রূপে। সে রাতে বহুদিন বাদে দেবেন্দ্র নারায়ণের শয্যায় এলেন রেণুকা। এই এতটা বছরের শরীরের এই প্রথম যেন প্রবল তেষ্টা জেগে উঠল রেণুকার। প্রবল তেষ্টা, আদিম উন্মাদনার এক বন্য পুরুষের জন্য তেষ্টা, যে পুরুষ তাকে বুনো উন্মাদনায় ভালোবাসবে, আবার অমন করে মমতায়ও ছুঁয়ে দিবে। তা দেবেন্দ্র নারায়ণ দিলেনও। কিন্তু শরীরের বাঁ দিকের অংশ পুরোপুরি সক্ষম না থাকায় শয্যার আগের সেই বুনো হিংস্র দেবেন্দ্র নারায়ণকে যেন খুঁজে পেলেন না রেণুকা। অদ্ভুত ব্যাপার হচ্ছে, রাগমোচনের পর দেবেন্দ্র নারায়ণের বুকের কাছে শুয়ে থাকা ক্লান্ত রেণুকার মনে হলো এই জগতের সবচেয়ে সুখীতম নারী সে। সে শরীরের সুখে হোক কিংবা মনের, এতকাল যে শরীরের সুখ তিনি পেয়েছেন তা তাকে এই মুহূর্তের এই তীব্র পরিতৃপ্তির অনুভূতি কখনো দেয়নি। আজ তিনি দেবেন্দ্র নারায়ণের শরীরে সেই শরীরই দস্যিপনা খুঁজে পাননি, কিন্তু যতটুকু স্পর্শ তিনি পেয়েছেন তাতে কাম মাখামাখি হয়েছিল তীব্র ভালোবাসায়। সেই তীব্র ভালোবাসা কাম হয়ে এই প্রথম রেণুকার শরীরের সকল সংবেদনশীলতা, সকল উদ্দীপনা চূড়ান্ত আনন্দদায়ী স্পর্শ হয়ে ছুঁয়ে গেছে। রেণুকা দুহাতে দেবেন্দ্র নারায়ণের গলা জড়িয়ে শুয়ে রইলেন। প্রায় বিগত যৌবনা এক নারী এই এত বছরের চেনা শরীরে অবশেষে আবিষ্কার করলেন এক চির অচেনা সত্য, ভালোবাসাময় স্পর্শের সুতীব্র শক্তি। সেই ভালোবাসা মুহূর্তের আলতো স্পর্শে জাগিয়ে দিতে পারে যুগ যুগ ধরে ঘুমিয়ে থাকা বিবশ শরীর। ফুটফুটে জ্যোৎস্না রাত, জেকে শীত পড়েছে, কিন্তু কম্বলে পেঁচিয়ে বিভুইকে নিয়ে ছাদে বসেছে রতনকান্তি। দেবেন্দ্র নারায়ণের মহলে রতনকান্তির যাতায়াত এখন আর বিধিনিষেধে আটকে নেই। যতটুকুও ছিল বিভুই আসার পর তাও শিথিল হয়েছে। দেবেন্দ্র নারায়ণ বিভুইয়ের সাথে পারতপক্ষে দেখা করেন না। তিনি চান না বিভুইয়ের জন্য তার বিশেষ কোনো যত্ন কারো নজরে পড়ুক। বিভুইকে তিনি যতটা সম্ভব পরিস্থিতি বুঝিয়ে বলেছেন, তা বিভুই সে সকল আগেই বুঝেছে, সে রয়েছেও তেমনি। দেবেন্দ্র নারায়ণ একটা জিনিস খেয়াল করে ভীষণ খুশি হয়েছেন, রতনকান্তির সাথে বিভুইয়ের ভারী ভাব। তিনি মনে মনে চাইছেন রতনকান্তি যতটা সম্ভব বিভুর সাথে মিশুক, সঙ্গ দিক। অন্ধ অসহায় বিভুর যদি এতে খানিকটা নিঃসঙ্গতা কাটে। বিভুইকে ছাদে নিয়ে যাওয়ার আগে রতনকান্তি বলেনি যে আজ জ্যোৎস্না। তারা বসেছে ছাদের একদম মাঝখানে। বিভুই বলল, এই বাড়িটার চারধার জুড়েই কি উঁচু মহল? রতনকান্তি বলল, কে বলেছে তোমায়? বিভুই বলল, কেউ বলেনি। চারপাশের সকল শুনে অনুমান করতে বড় ভালো লাগে আমার। সে মতো কল্পনায় ছবিও এঁকে নেওয়া যায়। সেদিন বাড়ির মাঝের উঠানে বসে কেউ উচ্চস্বরে কথা বলছিল, চারপাশে তার প্রতিধ্বনি হচ্ছিল বেশ। তখন মনে হলো চারধার জুড়েই উঁচু মহল। রতনকান্তি কিছু বলল না, কেবল তাকিয়ে রইল বিভুইয়ের দিকে। বিভুই বলল, পাশের নদীটা অনেক সুন্দর, তাই না? রতনকান্তি বলল, তা সুন্দর। বিভুই বলল, শীতের সময় নদী শুকিয়ে যায় না? রতনকান্তি দূরে গঙ্গাবতীর দিকে তাকালো। তাকানোর সাথে সাথে সে থমকে গেল। চারধারে কুয়াশা পড়েছে।
কুয়াশা তেমন গভীর নয়, মিহি চাদরের মতন কুয়াশা। সেই কুয়াশার চাদর গলে গলে নামছে অদ্ভুত অপার্থিব ধবল জ্যোৎস্না। সেই জ্যোৎস্না মাখা কুয়াশায় দূর থেকে রাতের গঙ্গাবতীকে দেখে মনে হচ্ছে জ্যোৎস্নার নদী, যেন গঙ্গাবতী ভর্তি জলের বদলে থই থই জ্যোৎস্না। রতনকান্তি সেই গঙ্গাবতীর দিকে তাকিয়ে ঘোরগ্রস্ত গলায় বলল, জগতের কিছু কিছু কখনো শুকিয়ে যায় না। বিভুই বলল, কিন্তু নদী তো শুকিয়ে যায়। রতনকান্তি বলল, নদীও যায় না। বিভুই মৃদু হাসল, বলল, কেবল কল্পনার নদীই শুকায় না। রতনকান্তি ঝট করে বিভুইয়ের দিকে তাকালো, তারপর বলল, এটা কেন বললে? বিভুই বলল, এই যে আমি জানতে চাইলাম নদীটা শুকিয়ে গেছে কিনা, আপনি সাথে সাথে জবাব দিলেন না, জবাব দিলেন সময় নিয়ে। নদীটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কেমন অন্যরকম গলায় বললেন, জগতের কিছু কিছু কখনো শুকিয়ে যায় না, কিন্তু সকলেই জানে নদী শুকায়। তার মানে আপনি নদীর কথা বলেননি, কিংবা বললেও সেই নদী এই নদী নয়, সেই নদী আপনার কল্পনার নদী। রতনকান্তি বলল, বাস্তবের নদী শুকিয়ে যেতে পারলে কল্পনার নদীও শুকিয়ে যেতে পারার কথা। বিভুই এবার সাথে সাথে জবাব দিল না, সে চুপ করে কি ভাবলো। তারপর বলল, আপনার কি মাঝে মাঝে মনে হয় না আমি দিন দিন এক অস্বাভাবিক মানুষ হয়ে যাচ্ছি? আমার চিন্তা ভাবনা কেমন এলোমেলো, অদ্ভুত হয়ে যাচ্ছে। সবসময় কি সব উদ্ভট কথা বলি, উদ্ভট চিন্তা করি, তাই না? রতনকান্তি বলল, কেন বলো তো? বিভুই বলল, এই কি এক অসুখ যে আমার হয়েছে, সারা দিন রাত কেবলই ভাবি আর ভাবি। ভাবতে ভাবতে কত কিছুর ছবি যে মনের ভেতর গেঁথে নিই, কত কত কথা যে নিজের সাথে নিজে বলি, তার অনেক কিছুই আমার নিজের কাছেই কেমন অস্বাভাবিক লাগে। রতনকান্তি বলল, যেমন? বিভুই বলল, এই যে আপনি বললেন বাস্তবের নদী শুকিয়ে যেতে পারলে কল্পনার নদীও শুকিয়ে যেতে পারার কথা। আপনার কথা কিন্তু ঠিক, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার আমার ক্ষেত্রে ঘটে। আমি যতবার নদীর কথা কল্পনা করেছি, ততবার আমার চোখে জল ভরা নদীর ছবি ভেসে উঠেছে, সে বর্ষার নদী হোক আর শীতের। সেই থেকে আমার মনে হলো কল্পনার নদীরা সবসময় জলপূর্ণ হয়, কল্পনার নদীরা কখনো শুকায় না, শুকনো হয় না। রতনকান্তি অভিভূত চোখে বিভুইয়ের দিকে তাকিয়ে রইল। সে জানে না বিভুই যা বলছে প্রতিটি মানুষের ক্ষেত্রেই তা ঘটে কিনা, কারণ সকল মানুষের ভাবনার ধরন এক নয়। কিন্তু এই মুহূর্তে তার নিজেরও মনে হয়েছে বিভুই যা বলেছে তা সত্য। সে নিজেও কখনো জলহীন শুকনো খটখটে নদীর কথা তার কল্পনায় ভাবেনি। নদীর কথা ভাবতে অবচেতনেই চলে এসেছে জল থই থই নদী। তার কল্পনার নদীরাও কখনো শুকায়নি। রতনকান্তি বলল, কিন্তু আমি তো এই মুহূর্তে কল্পনার নদীর কথা বলিনি, চোখের সামনের বাস্তব গঙ্গাবতীর কথা বলেছি। বিভুই বলল, আমি হয়তো ভুল, কিন্তু আপনার কথা শুনে আমার কেন যেন মনে হলো রাতের অন্ধকারে চারধারে কুয়াশা পড়েছে। সেই কুয়াশায় দূরের নদী দেখে আপনি মুগ্ধ হয়ে কল্পনায় চলে গেছেন। আমি জিজ্ঞেস করতেই আপনি সেই কল্পনার নদীর কথাই বলেছেন। বিভুই খুব সামান্য সময়ের জন্য থামলো, তারপর বলল, আজ কি পূর্ণিমা? রতনকান্তি এবার আর চমকালো না, সে স্বাভাবিক গলায় বলল, হ্যাঁ। বিভুই বলল, কুয়াশায় জ্যোৎস্না নামলে কেমন ঘোর লেগে যায়, তাই না? চারপাশের সকলই কেমন স্বপ্নের মতন লাগে। রতনকান্তি চুপ করে রইল। বিভুই মিথ্যে বলেনি, চারপাশটা আসলেই স্বপ্নের মতন লাগছে, বিভ্রমের মতন লাগছে। হয়তো এই বিভ্রম কেটে গেলেই গঙ্গাবতী নদীকে আর তার জ্যোৎস্না থই থই নদী মনে হবে না, মনে হবে খুব সহজ স্বাভাবিক এক নদী।